ঢাকা শহরের হৃৎপিণ্ডে বনানীর 53 নম্বর বাড়িটি দূর থেকে দেখলে আর 10টা অভিজাত আবাসিক ভবনের মতোই মনে হতো। বাইরে নরম আলো, শান্ত পরিবেশ এবং ভেতরে সুসজ্জিত আসবাব। কিন্তু 2001 থেকে 2006 এই 5টি বছর জুড়ে এই 4 দেয়ালের আড়ালেই নির্ধারিত হতো 16 কোটি মানুষের ভাগ্য। সামনে একটি নির্বাচিত সরকার এবং জাতীয় সংসদ বিদ্যমান থাকলেও রাষ্ট্রের মূল কলকাঠি নাড়ছিল অন্য এক ক্ষমতা। সেখানে কোনো সরকারি ছিলমোহর ছিল না কোনো সাংবিধানিক পদমর্যাদা। কিন্তু একটি স্বাক্ষরেই থমকে যেত শত শত কোটি টাকার সরকারের প্রকল্প, বদলে যেত প্রশাসনের শীর্ষ পদ। একটি সাধারণ বাসা কিভাবে হয়ে উঠল রাষ্ট্রের এক অদৃশ্য ক্ষমতার কেন্দ্র? কেনই বা বিদ্যুতের লাইনের বদলে সারা দেশে সেরফ হাজার হাজার লোহার খুঁটি গেড়ে রাখার মতো ঘটনা ঘটেছিল? আজ আমরা উন্মোচন করব বনানীর 53 নম্বর বাড়িটির সেই নেপথ্য অধ্যায়, যেখানে রাজনীতি, বাণিজ্য, গোয়েন্দা কূটনীতি আর আন্তর্জাতিক নথিপত্র এক বিন্দুতে এসে মিলেছে। বনানীর 13 নম্বর সড়কের ডি ব্লকে অবস্থিত এই 3 তলা ভবনটির প্রাথমিক মালিক ছিলেন এক প্রবাসী ব্যবসায়ী। 2001 সালে বিএনপি জামাত জোট ক্ষমতায় আসার পর দলের গবেষণা এবং রাজনৈতিক কার্যক্রম পরিচালনার কথা বলে ভবনটি ভাড়া নেওয়া হয়। নাম দেয়া হয় হাওয়া ভবন। শুরুতে ধারণা করা হয়েছিল এটি কেবল একটি রাজনৈতিক লিয়াজু অফিস হিসেবে ব্যবহৃত হবে, কিন্তু অল্প সময়ের মধ্যেই চিত্র বদলে যেতে শুরু করে। সচিবালয়ের ফাইল থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত সবকিছুই আগে এই ভবনে পর্যালোচনার জন্য আসতে থাকে। যুক্তি এবং প্রশাসনিক কাঠামোর দিকে তাকালে দেখা যায় যে কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় সিদ্ধান্ত নেয়ার আইনি এখতিয়ার থাকে কেবল সচিবালয় এবং মন্ত্রিসভার। কিন্তু তৎকালীন সময়ে সরকারি আমলাদের নিয়মিত বনানীতে যাতায়াত এবং ফাইল অনুমোদনের যে তথ্য পরবর্তী সময়ে দুর্নীতি দমন কমিশন এবং প্রশাসনিক নথিতে উঠে এসেছে, তা প্রমাণ করে যে রাষ্ট্রের ক্ষমতার কেন্দ্রবিন্দু এক অসাংবিধানিক ঠিকানায় স্থানান্তর করা হয়েছিল। হাওয়া ভবনের কেন্দ্রবিন্দুতে ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র এবং বিএনপির তৎকালীন যুগ্ম মহাসচিব তারেক রহমান। রাজপ্রাসাদের ছায়া এবং দলীয় কাঠামোর ভেতরে নিজের অবস্থান ব্যবহার করে তিনি এক নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলেন। এই ক্ষমতা চর্চা কেবল রাজনৈতিক প্রতিপক্ষের অভিযোগ ছিল না, এর পেছনে আন্তর্জাতিক প্রামাণ্য দলিলও বিদ্যমান। 2008 সালে উইকিলিক্সের মাধ্যমে ফাঁস হওয়া ঢাকাস্থ মার্কিন দূতাবাসের গোপন কূটনৈতিক তারবার্তাতে মার্কিন রাষ্ট্রদূত জেফ্রি মিলার স্পষ্ট ভাষায় উল্লেখ করেছিলেন তারেক রহমান সরকারের প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার বাইরে থেকে এক সমান্তরাল এবং লুণ্ঠনমূলক শাসনের চেইন পরিচালনা করতেন। এখন সাধারণ যুক্তি বলে, সংবিধানে কোনো সরকারি পদ না থাকা সত্ত্বেও যখন রাষ্ট্রের নীতি নির্ধারণ এবং কোটি কোটি টাকার সরকারি কেনাকাটার ফাইলের চূড়ান্ত সিদ্ধান্ত একজন ব্যক্তি বা তার কার্যালয় থেকে আসতে শুরু করে, তখন তা আর সাধারণ রাজনৈতিক পরামর্শ থাকে না, তা হয়ে ওঠে এক সমান্তরাল ক্ষমতার কাঠামো। রাজকীয় ক্ষমতার এই চূড়ান্ত নিয়ন্ত্রণ কেবল প্রশাসনিক বদলিতেই থেমে থাকেনি, তা খুব দ্রুত রূপ নেয় অর্থ উপার্জনের এক বিশাল সমান্তরাল সাম্রাজ্যে। হাওয়া ভবনের নাম উঠলেই তৎকালীন সময়ে যে শব্দবন্ধটি সবচেয়ে বেশি আলোচিত হতো তা হলো 10% কমিশন। সরকারি যে কোনো বড় অবকাঠামো প্রকল্প বা ঠিকাদারি কাজের অনুমোদন পেতে হলে 10 থেকে 20% পর্যন্ত কমিশন পরিশোধ করতে হতো বলে গুরুতর অভিযোগ উঠে আসে। এই অভিযোগের পক্ষে সবচেয়ে বড় যুক্তি এবং আন্তর্জাতিক প্রমাণ মিলল বিশ্বব্যাপী দুর্নীতি ট্র্যাকিং ডেটা থেকে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের বৈশ্বিক দুর্নীতি ধারণা সূচকে 2001, 2, 3, 4 এবং 2005 টানা 5 বছর বাংলাদেশকে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে চিহ্নিত করা হয়। গাণিতিক এবং অর্থনৈতিক যুক্তি বলে, একটি দেশের প্রতিটি বড় প্রকল্পে যদি 10 থেকে 15% টাকা ঘুষ হিসেবে নির্দিষ্ট কোনো সিন্ডিকেটের কাছে চলে যায়, তবে প্রকল্পের মোট ব্যয় কৃত্রিমভাবে অন্তত 30 থেকে 40% বাড়িয়ে দিতে হয়। ফলে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো মানসম্মত কাজ করতে ব্যর্থ হয়। এর প্রত্যক্ষ প্রমাণ মেলে তৎকালীন সময়ে নির্মিত সেতু, সড়ক এবং সরকারি ভবনের চরম নিম্নমান এবং অল্প সময়ে সেগুলো ভেঙে পড়ার পরিসংখ্যানে। কিন্তু এই আর্থিক অনিয়মের সবচেয়ে বড় এবং দৃশ্যমান মাসুল দেশের মানুষকে গুনতে হয়েছিল বিদ্যুৎ খাতে, যেখানে
অর্থ লোপাটের চিহ্ন ছড়িয়ে পড়েছিল সারা দেশে। 2001 থেকে 2006 সালের মধ্যে বাংলাদেশ সবচেয়ে তীব্র বিদ্যুৎ সংকটের মুখোমুখি হয়। লোডশেডিংয়ে জনজীবন স্থবির হলেও আশ্চর্যের বিষয় ছিল বিদ্যুৎ উৎপাদন না বাড়লেও সারা দেশের গ্রামে গঞ্জে শত শত কোটি টাকা খরচ করে বসানো হচ্ছিল কেবলমাত্র লোহার এবং কংক্রিটের খুঁটি, যা ইতিহাসে খাম্বা কেলেঙ্কারি নামেও পরিচিত। এর পেছনের যুক্তি এবং কারিগরি প্রমাণ অত্যন্ত স্পষ্ট। বিদ্যুৎ সঞ্চালনে সাধারণ বিজ্ঞান বলে একটি সঞ্চালন লাইন চালু করতে মূলত 3টি উপাদানের প্রয়োজন। উপাদান নাম্বার 1 বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, উপাদান নাম্বার 2 সাব স্টেশন এবং উপাদান নাম্বার 3 পাওয়ার গ্রিড সংযোগ। কিন্তু তৎকালীন বিদ্যুৎ বিভাগের বিতরণ এবং অবকাঠামো ক্রয়ের নথিপত্র পর্যালোচনা করে দেখা যায় জাতীয় বাজেটের বিশাল অংশ ব্যয় করা হয়েছিল শুধুমাত্র খুঁটি এবং তার কেনার পেছনে, যেখানে নতুন কোনো বিদ্যুৎ কেন্দ্র বা সাব স্টেশন তৈরি করা হয়নি। মার্কিন কূটনৈতিক তার বার্তায় উল্লেখ করা হয়েছিল হাওয়া ভবন ঘেঁষা নির্দিষ্ট সরবরাহকারী সিন্ডিকেটকে সুবিধা দিতেই বাজার মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এসব খুঁটি কেনা হয়। ফলে বিদ্যুৎহীন হাজার হাজার কিলোমিটার খালি খুঁটি আকাশের নিচে বছরের পর বছর মরিচা ঝরে নষ্ট হয়, যা প্রমাণ করে মূল উদ্দেশ্য বিদ্যুৎ সরবরাহ ছিল না, উদ্দেশ্য ছিল কেনাকাটার অর্থ আত্মসাৎ। শুধু বিদ্যুৎ খুঁটি পুঁতেই এই নাটক শেষ হয়নি। এর চেয়ে সবচেয়ে বড় প্রহসন অপেক্ষা করছিল, যা উন্মোচিত হয় এক জাতীয় বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধনী ফলক উন্মোচনের মধ্য দিয়ে। বিদ্যুৎ খাতের এই দুর্নীতির সবচেয়ে বড় বাস্তব প্রামাণ্য দলিল হিসেবে উঠে আসে টঙ্গী 80 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের ঘটনাটি। 2005 সালের 3 সেপ্টেম্বর টঙ্গীতে 360 কোটি টাকা, যার বর্তমান মূল্য 400 কোটি টাকারও বেশি খরচে পুনর্নির্মিত একটি 80 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করতে যান তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি ফলক উন্মোচন করে স্থান ত্যাগ করার কিছুক্ষণ পর প্রধানমন্ত্রীর গাড়িবহর আবদুল্লাপুর পৌঁছানোর আগেই কারিগরি ত্রুটির অজুহাতে বিদ্যুৎ কেন্দ্রটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। সরকারি নথিপত্র এবং অনুসন্ধানী রিপোর্ট অনুযায়ী এর পেছনে থাকা যুক্তি এবং হিসাবটি হলো 360 কোটি টাকা খরচে এই পাওয়ার প্ল্যান্টটি এর কর্মক্ষমতায় সর্বোচ্চ 12 থেকে 30% বেশি কখনোই উৎপাদন করতে পারেনি। 2017 এবং 2018 সালে সরকারি বিদ্যুৎ পরিসংখ্যান অনুযায়ী এই কেন্দ্রটি একাধিক বছর সম্পূর্ণ বন্ধ থেকে 1 মেগাওয়াট বিদ্যুৎও জাতীয় গ্রিডে যোগ করতে পারেনি। অথচ এই প্ল্যান্টটি বন্ধ থাকা সত্ত্বেও রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রতি মাসে 2.5 কোটি টাকা ব্যয় হতো কেবল বেতন ভাতা এবং রক্ষণাবেক্ষণের নামে। তাই সাধারণ যুক্তি বলে যে বিদ্যুৎ কেন্দ্র চালুর থেকে বন্ধ রাখতে রাষ্ট্রের বেশি খরচ হয় এবং যা উদ্বোধনের কয়েক মিনিটের মধ্যেই অচল হয়ে যায়, তা কারিগরি ভুল নয়, বরং ভুয়া ভাউচার এবং নিম্নমানের বিদেশি যন্ত্রাংশ কেনার নামে রাষ্ট্রীয় অর্থ লুণ্ঠনের একটি নিখুঁত প্রমাণ। অভ্যন্তরীণ বিদ্যুৎ খাতের এই চরম ধস এবং অর্থ আত্মসাৎ কেবল দেশের অভ্যন্তরেই সীমাবদ্ধ থাকেনি, এর ধাক্কা গিয়ে লাগে আন্তর্জাতিক অর্থায়ন এবং সম্পর্কের দরজায়। হাওয়া ভবনের প্রশাসনিক হস্তক্ষেপ এবং বিদ্যুৎ খাতের অব্যবস্থাপনা বাংলাদেশের আন্তর্জাতিক অর্থনৈতিক সহায়তার ভিত্তিকে ধসিয়ে দিয়েছিল। এর সবচেয়ে বড় প্রামাণ্য যুক্তি মেলে আন্তর্জাতিক আর্থিক সংস্থাগুলোর প্রশাসনিক সিদ্ধান্তে। 2005 সালে বিদ্যুৎ এবং জ্বালানি খাতে নজিরবিহীন অনিয়ম এবং অস্বচ্ছতার দায়ে বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল অর্থাৎ IMF এই খাতে অর্থায়ন এবং বাজেট সহায়তা সম্পূর্ণ বন্ধ ও স্থগিত করে দেয়। আন্তর্জাতিক অর্থায়নের নিয়ম অনুযায়ী কোনো রাষ্ট্র যদি প্রজেক্ট বরাদ্দের সঠিক হিসাব দিতে না পারে কিংবা উন্নয়ন অর্থ রাজনৈতিক প্রক্রিয়ায় লোপাট হয়, তবেই কেবল ঋণ স্থগিত করার মতন চরম সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্বব্যাংক ও IMF-এর এই ঋণ স্থগিতকরণ ঘটনা প্রমাণ করে যে তৎকালীন দুর্নীতির মাত্রা কেবল রাজনৈতিক প্রতিপক্ষের বক্তব্য ছিল না, তা ছিল আন্তর্জাতিকভাবে প্রমাণিত বাস্তব তথ্য। কিন্তু অর্থনৈতিক ক্ষতি ও কূটনৈতিক সম্পর্কের অবক্ষয় ছাপিয়েও হাওয়া ভবনকে ঘিরে তৈরি হওয়া সবচেয়ে বিপজ্জনক অধ্যায়টি ছিল জাতীয় নিরাপত্তার উপর নেমে আসা হুমকি। হাওয়া ভবনের ছায়াতলে কেবল অর্থনৈতিক অনিয়মই ঘটেনি, জাতীয় নিরাপত্তা ও ভূরাজনীতিতে এমন কিছু ঘটনা ঘটে যা আন্তর্জাতিক আদালতের বিচারিক নথিতেও স্থান পেয়েছে। যেমন 10 ট্রাক অস্ত্রের চালান। 2004 সালের এপ্রিলে চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা এলাকায় 10 ট্রাক সামরিক অস্ত্রের বিশাল চালান ধরা পড়ে। পরবর্তী সময়ে চট্টগ্রাম বিশেষ ট্রাইব্যুনাল ও আদালতের পূর্ণাঙ্গ রায়ে উঠে আসে যে
এই অস্ত্র ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফা এর জন্য আনা হয়েছে। আদালতের রায়ে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী গোয়েন্দা প্রধানের পাশাপাশি হাওয়া ভবনের সরাসরি প্রশাসনিক ছত্রছায়াকে দোষী সাব্যস্ত করা হয়। এবং আরেকটি ঘটনা হলো 21শে আগস্টের গ্রেনেড হামলা। 2004 সালের 21 আগস্ট শেখ হাসিনার জনসভায় আর্চেস ও গ্রেনেড হামলায় অন্তত 24 জন নিহত হন। জর্জ আদালতের বিচারিক রায় ও মামলার প্রামাণ্য নথিতে নিশ্চিত করা হয় যে হামলার প্রধান পরিকল্পনাকারী ও মুফতি হান্নান সহ জঙ্গিদের সঙ্গে একাধিক গোপন প্রশাসনিক বৈঠক হয়েছিল বনানীর এই হাওয়া ভবনেই। মিটিংয়ে শরিক ছিল তারিক জিয়া, আপনার আলী হাসান মুজাহিদ সাহেব, তারপর আপনার ওই হারিফ চৌধুরী এবং আব্দুল সালাম পিন্টু সাহেব এবং হরকতুল জিহাদ ইসলামের আমির মৌলানা আব্দুল সালাম সাহেব শেখ। যুক্তি এবং আইনি প্রমাণের ভিত্তিতে বলা যায়, একটি রাজনৈতিক কার্যালয় যখন রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে অস্ত্র পাচার বা রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূলের পরিকল্পনার স্থান হিসেবে ব্যবহৃত হয়, তখন তা কেবল বিতর্ক থাকে না, তা পরিণত হয় রাষ্ট্রীয় নিরাপত্তার বিরুদ্ধে এক আন্তর্জাতিক অপরাধে। বনানীর সেই ভবনটি হয়তো আজ আর নেই, কিন্তু 2001 থেকে 2006 সালের সেই ইতিহাস এখনও বাংলাদেশের রাজনীতির জন্য এক বড় শিক্ষা। হাওয়া ভবন ও খাম্বা বিতর্কের এই কাহিনী কোনো কাল্পনিক রূপকথা নয়। আন্তর্জাতিক নথিপত্র, গাণিতিক ডেটা, আদালতের রায় এবং অর্থনৈতিক পরিসংখ্যানের আলোকেই স্পষ্ট হয় কিভাবে সংবিধানের বাইরে সমান্তরাল ক্ষমতা কেন্দ্র গড়ে উঠলে একটি রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক শাসন ব্যবস্থা ভেঙে পড়ে।